নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই গানের স্বরলিপিতে। আজকে আমরা আলোচনা করব যে একটু বয়স হয়ে গেলে যেসব শিক্ষার্থীরা রেওয়াজ করেন তারা কিভাবে রেওয়াজ করবেন। এই যে আমরা রেওয়াজ করি, তো রেওয়াজের একটা নিয়ম থাকে, কেন আমরা রেওয়াজ করি। এজ গ্রুপের শিক্ষার্থী যারা, তারা কি একই ধরনের রেওয়াজ করে থাকি? তাহলে এখানে একটা প্রশ্ন থাকে যে কিভাবে আমরা রেওয়াজ করব। এবারে যখন এই প্রশ্নটা হয় যে কিভাবে আমরা রেওয়াজ করব, তো সেখানে সবার প্রথমে প্রশ্ন আসে যে কোন বয়সের শিক্ষার্থীর রেওয়াজের কথা আমরা বলছি। যেমন যদি আলাদা আলাদা গ্রুপ করে নিই, যে একটা যদি আমি মনে করি যে 8 থেকে 20 ইয়ার্সের মধ্যে একটা গ্রুপ, বা 20 থেকে 30, 30 থেকে 40, বা 40 থেকে 50 কিংবা 50+, তাহলে আমরা মোটামুটি একটু বয়স্ক শিক্ষার্থী যারা, বয়স্ক ইন দ্য সেন্স সেটা 55 বছর বয়স হতে পারে, 50ও হতে পারে, কিংবা 45ও হতে পারে, 40ও হতে পারে। কেন বলছি? যে মনে করুন 40 বছরে গিয়ে কেউ গান শেখা শুরু করছেন, তার আগে কখনো তিনি শেখেননি, তার বেসিক কোনো নলেজ নেই, জাস্ট তার জীবনে সুযোগ এসেছে 40 বছরে, তিনি তখন গিয়ে গানটা শেখা শুরু করছেন। তাহলে 40 ইয়ার্স পর্যন্ত গলার কোনো ওয়ার্ক হয়নি। ইভেন একজন মানুষ যে আগে হয়তো গান শিখেছিলেন, বাট একটা লম্বা টাইম পিরিয়ড ওনার গানের অভ্যাস চলে গিয়েছে, আবার সাডেনলি উনি 50+ বা 55তে গিয়ে সময় পেয়েছেন, ভাবছেন আবার গানটা নিয়ে চর্চা করা যাক। তাহলে এই দুটোর ক্ষেত্রে কিন্তু এই দুজনের মধ্যে গলার কন্ডিশন কিন্তু অলমোস্ট একই থাকবে। তাহলে আপনারা বুঝে যাবেন যে কোন এজে, মানে বয়স্ক বলতে আপনি কোন এজের মধ্যে পড়ছেন। এবারে যদি একটা 55 বছর বয়সের শিক্ষার্থী, মানে বা 50 বছর বয়সে যিনি গান গাইছেন, বা মনে করুন লম্বা গানের চর্চাতেই উনি আছেন, উনি কোনো ব্রেক নেননি মাঝখানে, হতে পারে উনি 20 বা 25 বছর বয়সে শুরু করেছেন, কিন্তু তারপর থেকে তিনি কোনো ব্রেক নেননি, তাহলে তার বয়স 55 হলেও কিন্তু তার রেওয়াজ করবার যে ধরন সেটা একটু আলাদা থাকবে। আর যখন আমরা একটু এজে গিয়ে গানটা শেখা শুরু করি একদম বেসিক লেভেল থেকে, তাদের রেওয়াজ করবার ধরনটা কিন্তু একটু আলাদা থাকবে। আজ আমরা আলোচনা করব যে বয়স্ক শিক্ষার্থী যারা একটু দেরিতে গিয়ে গান শেখা শুরু করছেন, তাহলে তারা কিভাবে রেওয়াজ করবেন। সবার প্রথমে আমরা জেনে নিই যে রেওয়াজ থেকে আমাদের কি কি বেনিফিট মেলে। যে আমরা যে রেওয়াজ করি, তো এই রেওয়াজের পেছনে কি কি কারণ থাকে। সবার প্রথমে সঙ্গীত কলাতে দক্ষতা বাড়ে, আত্মবিশ্বাস বাড়ে, ধীরে ধীরে আত্মবিশ্বাস আরও বাড়তে শুরু হয়ে যায়। টেকনোলজির সাথে গান গাইবার, যেটা আমরা বলি প্রযুক্তিগত দক্ষতাতে উন্নতি হয়। নতুন টেকনোলজির সাথে আমরা নিজেকে খাপ খাওয়াতে পারি। সঙ্গীতের যে গভীরতা, যে ডেপথনেস, সঙ্গীতের গভীরতা বুঝতে অনেকটা সহজ হয়ে যায়। ধৈর্য বাড়ে যখন আমরা রেওয়াজ করি, তার সাথে সাথে আমাদের মধ্যে আমরা আরও ধৈর্যশীল হয়ে যাই। তো তাহলে আমাদের মধ্যে ধৈর্য বেড়ে যায় রেওয়াজের মাধ্যমে। একটা ডিসিপ্লিনের মধ্যে যেহেতু রেওয়াজটা করা হয়, একটা নিয়মের মধ্যে রেওয়াজটা করা হয়, তাই আমাদের মধ্যে শৃঙ্খলা বোধটাও বেড়ে যায়। যেমন ধৈর্য বেড়ে যায়, তেমন শৃঙ্খলা বোধও বেড়ে যায়। ধ্বনি নিয়ন্ত্রণে ধীরে ধীরে উন্নতি হতে শুরু করে। প্রথমে যেমন আমরা খাপ খাওয়াতে পারি না, কিন্তু ওটা রেওয়াজ করতে করতে ধীরে ধীরে ওই ধ্বনি নিয়ন্ত্রণটা ভালোভাবে আমাদের রপ্ত হয়ে যায়। গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা রেওয়াজের জন্য হয়ে থাকে, আমাদের মানসিক সংযোগ, কনসেন্ট্রেশন অনেকটাই বেড়ে যায় যখন আমরা রেওয়াজ করি। তাহলে আমরা দেখলাম যে একটা রেওয়াজের মাধ্যমে আমাদের কি কি বেনিফিট মেলে। গান শেখবার জন্য যে আমরা বলি ধৈর্য আর সময়, এই দুটি জিনিস খুবই ইম্পর্টেন্ট, খুবই জরুরি, খুবই দরকার। যদি এই দুটো জিনিস আপনার পাশে না থাকে, তাহলে কিন্তু সঙ্গীতকে নিয়ে খুব লম্বা জার্নি আপনি করতে পারবেন না। তাহলে একটা ধৈর্যটাকে আমরা এই রেওয়াজের মাধ্যমে ধীরে ধীরে বাড়িয়ে ফেলতে পারি।
আর অবভিয়াসলি সময়টা যখন আপনি রেওয়াজ করবেন তখন কিন্তু এই সময়টাও আমাদের ধীরে 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 বেড়ে যায়। তাহলে জানা গেল যে রেওয়াজের মাধ্যমে একটা যদি আমরা সুষ্ঠু রেওয়াজ করি, একটা সেই রেওয়াজের প্রসেসটা যদি আমরা জেনে যাই, পদ্ধতিটা যদি আমরা জেনে যাই, পদ্ধতির মধ্যে যদি নিজেকে ঢেলে ফেলি আর সেইভাবে রেওয়াজটাকে নিয়ে যেতে পারি, তাহলে আমাদের কি কি বেনিফিট হয়। এবারে চলে আসব যে রেওয়াজটা আমরা কিভাবে করব। রেওয়াজটা আমরা কিভাবে করব, যখন আমাদের একটু বয়স হয়ে যায়, আমরা সবসময় জানি যে আমরা বলি যে আর্লি মর্নিং রেওয়াজ করাটা খুব ভালো হয়। অবভিয়াসলি আর্লি মর্নিং রেওয়াজ সব সময় যদি সকাল 4টে থেকে 7টার মধ্যে রেওয়াজ করা যায়, সেটা আর কি গোল্ডেন পিরিয়ড হয় রেওয়াজ করবার জন্য। খুবই এফেক্টিভ রেওয়াজ হয়, অনেক বেনিফিট পাওয়া যায় সেই রেওয়াজটা করতে পারলে। কিন্তু যাদের একটু বয়স হয়ে যায় তাদের কিন্তু বয়সের সাথে সাথে একটা গলার মধ্যেও কিন্তু গলার কর্ডেও কিন্তু নানা ধরনের প্রবলেম আসে। যেমন সকালবেলায় উঠতেই কিন্তু অনেক সময় তাদের গলার মধ্যেটা একটা ভারীপন থাকে, মনে হয় কিছু একটা আটকে আছে বা গলার মধ্যে কোনো কাফ জড়িয়ে আছে, এই ধরনের অনেক সমস্যা থাকে, এই ধরনের অনেক কিছু সমস্যায় এসে থাকে। এইবার সেই অবস্থাতে যদি আপনি ফোর্সফুলি রেওয়াজ করেন, তাহলে সেই রেওয়াজটা আপনার গলার জন্য অনেকটাই ক্ষতিকারক হয়ে যাবে। তাই যাদের একটু বয়স হয়ে গেছে তারা একদম আর্লি মর্নিং ওই স্লটটা ছেড়ে দেবেন। ওই স্লটটা না করে বেটার যদি 9টা থেকে 10টা এই স্লটের মধ্যে নিজের রেওয়াজ টাইমটা রাখতে পারেন। কারণ যখন আমরা ঘুম থেকে উঠি তখন আমাদের ভোকাল কর্ড একটা লম্বা রেস্টের পরে সাডেনলি যখন তাকে যদি আবার ওয়ার্ম আপ করতে চাই বা এফর্ট করি, যদি গলা নিতে পারে, সেখানে ইয়াং এজে প্রবলেম হয় না, কারণ কন্ডিশন আলাদা থাকে। বাট একটু এজ হয়ে গেলে একটু বিভিন্ন ধরনের প্রবলেম হয়। সেক্ষেত্রে যদি জোর করে আমরা তার বিরুদ্ধে গিয়ে কিছু করি, সেটা কিন্তু খুব একটা গলার জন্য ভালো হয় না। তাহলে একটু যাদের বয়স্ক হয়ে গেছে তাহলে তারা বুঝলেন যে তাদের একটা ফিক্স টাইম, নির্ধারিত সময় রেওয়াজের জন্য রাখতে হবে। আর সেই স্লটটা বেটার যদি আপনারা 9টা থেকে 10টা বা 10টা থেকে 11টা এই টাইমটার মধ্যে রাখেন। এই টাইমটা নিয়মিতভাবে রোজ করতে হবে। কারণ যখন 10টার সময় বা 9টার সময় আপনি রেওয়াজ করবেন, তার আগে সকালে উঠবার পরে ধীরে ধীরে যত একটু বেলা হতে থাকে আমাদের গলার মধ্যে কিন্তু ধীরে ধীরে ওপেননেসটা বাড়ে। আমরা সকালবেলায় আমাদের কথা অনেক সময় বেরোয় না, বন্ধ হয়ে যায়, আসে না। একটু ধীরে ধীরে যখন আমরা কথা বলতে শুরু করি, সেটা একটা কিন্তু ইনডাইরেক্টলি আমাদের গলার ওয়ার্ম আপ চালু হয়ে যায় বিনা রেওয়াজেও। যখন আমরা কথা বলতে শুরু করি, একটা লম্বা টাইম শুয়ে থাকার পরে যখন উঠি, যখন আমরা কথা বলতে বলতে মানে জেগে যাওয়ার 2-3 ঘন্টা পাস হয়ে যায়, ততক্ষণ আমাদের গলা কিন্তু নিজে থেকে একটা ওয়ার্ম আপ হয়ে যায়। তাই তারপরে যদি রেওয়াজ করেন তাহলে আপনাদের গলায় খুব একটা প্রবলেম আসবে না। সেকেন্ড পয়েন্ট, কিভাবে আমরা রেওয়াজ করব। নেক্সট, সঠিক পদ্ধতিতে রেওয়াজ করা। অনেক সময় এটা আমরা দেখে থাকি যে যখন আমরা রেওয়াজ করতে বসি তখন কিন্তু আপনার বসবার পশ্চারটা একদম সঠিক হওয়া দরকার। কখনো আমরা গুটিয়ে গাটিয়ে বসলাম বা একটু বেন্ড হয়ে বসে গেলাম, বসবার পশ্চারটা একদম পারফেক্ট করে নিয়ে আপনাকে বসতে হবে। সঠিক বসবার পশ্চারে বসেই আপনাকে রেওয়াজটা করা দরকার, ঠিক আছে। যখন আমরা রেওয়াজ শুরু করি তো শ্বাস প্রশ্বাসের কৌশলগুলোকে ব্যবহার করা দরকার। তো সবার প্রথমে যেমন পুরো শ্বাসটাকে ভরে নিয়ে ওম প্র্যাকটিস করা, যে আমরা ওমের যে প্র্যাকটিসটা করি, তাহলে কি করবেন, যে শ্বাসটাকে ভালোভাবে ভরে নিয়ে ও এইরকম ধীরে ধীরে একটু একটু করে শ্বাস ছাড়তে ওমটাকে বলা। যতক্ষণ আপনি ওটাকে ধরে রাখতে পারবেন ততখানি করাতে কি হবে, যে আমাদের এই ব্রিথিং প্রবলেমটা, একটু বয়স হয়ে গেলে কিন্তু গান গাইতে গাইতে খুব তাড়াতাড়ি আর কি আমরা টায়ার্ড হয়ে যাই, মনে হয় হাঁপিয়ে গেছি বা দম নিতে একটু কষ্ট হচ্ছে। যার জন্য যখনই রেওয়াজ শুরু করবেন সবার প্রথমে এই ওমকারের রেওয়াজটা কিন্তু
করা দরকার, যেটা আমাদের শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণেও হেল্প করে আর দমটাকে বাড়িয়ে রাখে। দমটা ধীরে ধীরে রোজ অভ্যাস করতে করতে দমটাও বাড়ে আমাদের, যতক্ষণ আপনি ওটাকে ধরে রেখে করতে পারবেন। আর এই ওমটা যখন প্র্যাকটিস করবেন তখন এই মানে মধ্য সপ্তকের যে সা, সেই সাটিকে, যেটা আপনাদের যাই স্কেল হোক না কেন, সেই স্কেলে এই সাটাকে ধরে নিয়ে এই ওমটাকে প্র্যাকটিস করতে হবে। ওই সাটাকে, সায়ের সাউন্ডের সাথে ওমকে মিলিয়ে প্র্যাকটিস করতে হবে। তাহলে এই ওমের প্র্যাকটিস খুব দরকার। প্রথমে তাহলে আমরা জানলাম যে কিভাবে আমাদের রেওয়াজ করতে হবে। সেকেন্ডলি, বসবার পশ্চার ঠিক হওয়া দরকার। তারপরে আপনাকে এই ওম রেওয়াজটা দিয়েই আপনাকে রেওয়াজ শুরু করতে হবে। আর একটু বয়স হয়ে গেলে কিন্তু আকারের রেওয়াজ খুব হেল্পফুল হয়। বিভিন্ন ধরনের স্বরবর্ণের রেওয়াজ এইগুলো করতে পারেন, যেগুলো থেকে কি আপনাদের গলায় অনেকটা হেল্প মিলবে, যে আওয়াজটাকে নিয়ন্ত্রণ করতে, আওয়াজটাকে পালিশ করতে। তো স্বরবর্ণের মধ্যে যেমন ই, উ, এ, ও, এই স্বরবর্ণগুলোতে আমরা ওই সাটাকে প্রেস করে ই, ঠিক একইভাবে এ, উ, ও, তো এইভাবে স্বরটাকে ধরে কমসে কম একটা স্বরকে 5 টাইমস করে প্র্যাকটিস করতে পারেন। আর সবার আগে মাথায় রাখতে হবে, যতই এই রেওয়াজের যে প্রসেসগুলো বলছি আমি, এইগুলো করবার আগে সবার প্রথম কাজটি কিন্তু যে আপনাকে নিজের একটা স্কেল নিশ্চিত করতে হবে। প্রত্যেক দিন আলাদা আলাদা স্কেলে গাইলে হবে না, যে আপনাকে আপনার গলার আওয়াজ বুঝে সঠিক স্কেলটাকে বেছে নিতে হবে। তাহলে সেই সঠিক স্কেলটা বেছে নেবার পরেই কিন্তু এই রেওয়াজের প্রক্রিয়াগুলো শুরু হবে। আর আপনারা 15 মিনিট থেকে 30 মিনিট, তার বেশি রেওয়াজ করবেন না। তার বেশি রেওয়াজ করলে কিন্তু গলার মধ্যে একটা ক্রাশ তৈরি হয়ে যায়। বয়স হয়ে গেলে কি হয়, গলার স্ট্রেংথ একটু কমে আসে। আর তারপরে কি, যে রেওয়াজি গলা মানে রেগুলার বেসিসে যদি লম্বা টাইম আপনি রোজ আগে থাকতে প্র্যাকটিস করে আসছিলেন, তাহলে কিন্তু প্রবলেম হয় না। কিন্তু আপনি হঠাৎ করে একটা এজে এসে যখন শেখা শুরু করেন, তখন কিন্তু আপনাকে ওয়ার্ম আপ, গলায় প্রথমে ওয়ার্ম আপ করতে হবে। আর তারপরে ধীরে ধীরে আপনাকে এই অলংকার, বিভিন্ন ধরনের অলংকারের প্র্যাকটিসটাকে বাড়াতে হবে। যদি আমরা সঠিকভাবে রেওয়াজটা না করি, আমাদের রেওয়াজের প্রসেস যদি ভুল হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের গলা যে কর্ড, সেই কর্ডটা পার্মানেন্টলি ড্যামেজ হয়ে যেতে পারে। মনে করুন সকালবেলায় উঠে যদি আপনি তার সপ্তকের রেওয়াজ করেন, ইভেন সারে গামা পাধা নি সা তক যাচ্ছেন, এই রেওয়াজগুলো করবেন না। সকালবেলায় সবসময় প্রথমে মন্দ্র সপ্তক থেকে রেওয়াজটা শুরু করা উচিত। তাহলে মন্দ্র সপ্তকের যেমন সা থেকে পা পর্যন্ত নিচে আমরা রেওয়াজ করব, আবার ঠিক একইভাবে সা থেকে পা পর্যন্ত মধ্য সপ্তককে আমরা রেওয়াজ করব। তার মানে উদারাতে আর মুদারাতে, উদারাতে পা পর্যন্ত আর মুদারাতেও পা পর্যন্ত, এইটুকু রেঞ্জের মধ্যে আমরা প্র্যাকটিস করব। এইটুকু রেঞ্জের মধ্যে আমরা স্বরগুলোকে লাগাবো। আর একটা স্বরকে লম্বাভাবে ধরে ধরে সেখানে হোল্ড করে, হোল্ডিং টিউন লাগাতে হবে, স্বর লাগিয়ে, যে আমরা সেই স্বরগুলোতে খানিকক্ষণ 1 মিনিট ধরে একটা স্বরকে হোল্ড করে করে প্র্যাকটিস করা। তারপরে এই আকার, উকার, একার, এই সমস্ত প্র্যাকটিসগুলো করা। আর আকারের মানে আকারের সাথে যদি প্র্যাকটিসটা করেন, এটা আপনাদের গলাকে অনেক হেল্প করে। তাই এই স্বরগুলোকে আকার কিংবা হাকার, হা করেও আপনারা এই স্বরগুলোকে লাগিয়ে প্র্যাকটিস করতে পারেন। কিন্তু রেঞ্জটা মনে রাখতে হবে, যে মন্দ্র সপ্তকের পা আর মধ্য সপ্তকেরও পা, এইটুকু রেঞ্জের মধ্যে প্রথমে 10 মিনিট 15 মিনিট রেওয়াজ করে নিন।
যখন গলাটার মধ্যে বেশ একটা ওয়ার্ম আপ তৈরি হয়ে যাবে, তারপরে আপনি ধীরে ধীরে পা থেকে ধা, তারপরে নি, এইভাবে আপনি চেষ্টা করতে পারেন। আর একদিনে একদম সা থেকে সা পর্যন্ত রেওয়াজটা করবেন না। আজকে পা পর্যন্ত রেওয়াজ করলেন, কালকে এই বেসিক রেওয়াজগুলো রোজ করতে হবে। তার সাথে কি করব, আমরা ধা পর্যন্ত রেওয়াজটাকে বাড়িয়ে দিলাম, তারপরের দিন নি পর্যন্ত বাড়িয়ে নিলাম, তারপরের দিন সা পর্যন্ত বাড়িয়ে নিলাম। এই রকমভাবে এক সপ্তাহে ধীরে ধীরে একটা একটা করে স্বরকে বাড়াতে বাড়াতে আপনি তার সপ্তকের গা পর্যন্ত নিজেকে নিয়ে যেতে পারেন। ঠিক আছে, এবারে কিছু ট্রিক্স থাকে। সকালে যখন আমরা এই যে প্র্যাকটিসগুলো, এইভাবে প্র্যাকটিসগুলো করাতে কিন্তু 2 দিন 3 দিন 4 দিন 1 সপ্তাহ পরে দেখবেন এই জিনিসগুলো গলার মধ্যে বেশ সুন্দরভাবে কিন্তু আস্তে আস্তে বসে যাচ্ছে। আস্তে আস্তে আপনার প্রথম 7 দিনে যে ডিফিকাল্টিস এসেছিল সেগুলো কিন্তু আফটার 7 ডেজ আর থাকবে না। আপনি দেখবেন অনেকটা আপনি এই স্বরগুলোর সাথে পরিচিত হয়ে গেছেন, আর আপনার অতটা অসুবিধা হচ্ছে না, খুব সাবলীলভাবেই আপনি এই রেওয়াজটাকে করতে পারছেন। তাহলে যে আপনাকে কিভাবে রেওয়াজ করতে হবে, এই বেসিক রেওয়াজটা থেকে শুরু করতে হবে, যেটাতে আপনার গলাকে প্রোটেক্ট করবে, গলার আওয়াজটাকে সুন্দর রাখবে, গলার মধ্যে ধীরে ধীরে স্ট্রেংথ বাড়িয়ে তুলবে এই রেওয়াজগুলো করবার জন্য। আর গলার কোনো ড্যামেজ হবে না, ড্যামেজ প্রোটেকশন করবে। এই যে আমরা না জেনে সকালবেলায় উঠেই হঠাৎ করে মধ্য সপ্তক থেকে তার সপ্তকে সা পর্যন্ত এই রেঞ্জটার মধ্যে হুড় হুড় করে প্র্যাকটিস করা চালু করে দিই বিভিন্ন ধরনের অলঙ্কার, এটা একদমই করবেন না। এটা কিন্তু কোনো এজ গ্রুপের জন্যই ঠিক নয়, আর বিশেষ করে বয়স্কদের জন্য তো একদমই নয়। আপনাদের গলা অলরেডি অনেক সেন্সিটিভ হয়ে যায়, আপনাদের গলাকে অনেক প্রোটেক্ট করে রাখা দরকার। যারাই একটু বয়সে করছেন, মাঝে মাঝে একটু উষ্ণ গরম জল নেবেন। যখন রেওয়াজ করতে বসবেন তো একটা বোতলে একটু উষ্ণ গরম জল নিয়ে বসবেন, যে কিছুক্ষণ প্র্যাকটিসের পরে 1 ঢোক বা 2 ঢোক জল খেয়ে নিলেন, তারপরে আবার পরবর্তী রেওয়াজটা করলেন। তাতে কি হয়, গলার মধ্যে যে ওয়ার্ম আপটা আছে তার মধ্যে যদি আপনি এমনি নর্মাল জল বা ঠান্ডা জল খান, সেটা কিন্তু গলার জন্য ক্ষতিকারক হয়ে যাবে। অলরেডি গলার ভেতরে একটা ওয়ার্ম আপ প্রসেসের জন্য গলার মধ্যে একটা গরম তৈরি হয়ে যায়, তাই তার মধ্যে যদি আবার আপনি নর্মাল বা ঠান্ডা জল খান, সেটা গলার জন্য ক্ষতিকারক হয়ে যায়। তাই ওর মধ্যে আপনাকে একটু ওয়ার্ম ওয়াটার আপনি নিতে পারেন। আর এমনিও যারা সিঙ্গার, যারা গান তাদের তো আমি সাজেস্ট করব সবসময়ই একটু ওয়ার্ম ওয়াটারই খাওয়া দরকার। ঠান্ডা জিনিসটাকে সবসময় চেষ্টা করবেন অ্যাভয়েড করতে। তাহলে রেওয়াজ আমরা কিভাবে করব বুঝলাম। আকারের রেওয়াজ কিন্তু বয়স্কদের জন্য খুবই উপকারী একটা রেওয়াজ। তো এই আকারের ওপরে একটা আলাদা আমি ভিডিও দেবো, আকারের রেওয়াজ আপনারা কিভাবে করবেন। এই আর আকারের রেওয়াজে গলার মধ্যে অনেক যে হামিং আনা, যখন আমরা এই যে আকারের রেওয়াজ করি তাতে কিন্তু গলার মধ্যে একটা মসৃণতা তৈরি হয়। তো আকারের রেওয়াজ আমাদেরকে খুবই হেল্প করে, বিশেষ করে বয়স্ক শিক্ষার্থীদের জন্য আকারের যে রেওয়াজ সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা রেওয়াজ। কিভাবে আপনি রেওয়াজ করবেন তার একটা গাইডলাইন থাকা দরকার। তাহলে এর মধ্যে কিছু জিনিস আপনি বুঝে গেলেন যে আপনাকে রেওয়াজ করতে গেলে কিভাবে জিনিসগুলোকে বেছে নিতে হবে, কোন রেওয়াজগুলো আপনি মর্নিংয়ে করবেন, আর কিছু রেওয়াজ থাকে যে রেওয়াজগুলো আপনি ইভিনিংয়ে করতে পারেন। তাহলে দুরকম কিছু, যখন আমরা ইভিনিং রেওয়াজ করি সেই সময় কিন্তু একদম এই মর্নিংয়ের জন্য যে ওই রেওয়াজটা বললাম, যেই মন্দ্র সপ্তকের পা থেকে মধ্য সপ্তকের পা, তখন কিন্তু সেই রেওয়াজটা আবার একটু পরিবর্তন হয়ে যায়। যখন আমরা সন্ধেবেলায় রেওয়াজ করব তখন কিন্তু আমরা মধ্য সপ্তকের সা থেকে রেওয়াজটা শুরু করতে পারি। সেই রেওয়াজটাকে আমরা প্রথমে পা পর্যন্ত করব, একটু ওয়ার্ম আপ হয়ে গেলে ধা, নি, সা, রে, গা, আস্তে আস্তে যতটা আপনার গলায় উইথাউট স্ট্রেংথ আপনি গাইতে পারছেন, জোর করে গাইবার চেষ্টা করবেন না, এটা ধীরে ধীরে অভ্যেস হয়ে যাবে। গাইতে গাইতে আজ সা পর্যন্ত যাচ্ছে, আপনার রে যদি গলা না উঠছে আপনি ছেড়ে দিন, ওই দিন পরের দিন আবার চেষ্টা করুন। পরের দিন কিভাবে চেষ্টা করতে হবে, যে এই যে সা রে গা মা পা দা নি সা রে বলে হোল্ড করবার দরকার নেই,
সারেগামা পাদানিসা রে জাস্ট টাচ করে আমরা চলে আসব। তার সাথে গাকে টাচ করে চলে আসুন, মাকে টাচ করে চলে আসুন, সেখানে আমাদের গলার স্ট্রেংথ কম পড়ে। তাহলে কি হবে যে গলায় কিন্তু জোর আসবে না বা গলার কর্ড ড্যামেজ হবার থাকবে না। যদি গলা উঠছে না, আমি জোর করে সেখানে হোল্ডিং টিউন ধরে রাখি, হোল্ড করে সেই স্বরটাকে ধরে রেওয়াজ করি। আমি যেমন সা বা রে লম্বা করে আপনি যদি রেটাকে ধরে রাখছেন তার শব্দকে, সেটা না করে যেমন সা রে গা মা পা ধা রে সা রে সা রে ধা পা মা গা রে সা, রে পর্যন্ত আমি হোল্ড করলাম না, তাহলে রেকে টাচ করে চলে আসলাম। তেমন সা রে গা মা পা ধা রে সা রে গা রে সা নি ধা পা মা গা রে সা, সা রে গা মা পা ধা রে সা রে গা মা গা রে সা নি ধা পা মা গা রে সা, সা সা রে গা রে সা রে গা মা গা রে সা রে গা মা পা মা গা রে সা রে গা মা পা ধা পা মা গা রে সা। এই অলঙ্কার যেটি আছে সিঁড়ি ভাঙা অলঙ্কার বলি আমরা, বা তাহলে এই যে সিঁড়ি ভাঙা অলঙ্কার, এটাকে কিন্তু একটা একটা করে স্বরকে টাচ করে করে চলে আসে। এই অলঙ্কারটাকে দিয়ে আপনি ধীরে ধীরে সা রে গা মা এরকম টাচ করে চলে আসতে পারেন। তাহলে বোঝা গেল যে কিভাবে আপনারা রেওয়াজ করবেন, আর তাতে আপনাদের গলাও প্রোটেক্ট থাকবে, গলায় রেওয়াজের সাথে সাথে গলার আওয়াজের উন্নতি হবে, আর আপনার যে যে কন্টেন্টটা আপনি শিখছেন সেটা আপনি ভালোভাবে প্র্যাকটিস করতে পারবেন। তাহলে এই যে প্র্যাকটিস করবার সময় এই ছোটো ছোটো জিনিসগুলো যদি আমাদের জানা থাকে তাহলে কিন্তু প্র্যাকটিস করতে অসুবিধা হয় না, আর প্র্যাকটিসটা খুব ভালোভাবেই করা যায়। সকালে দিকে আধা ঘন্টা আর সন্ধেবেলার দিকে আধা ঘন্টা আপনারা প্র্যাকটিস করতে পারেন। তাহলে সন্ধেবেলায় এমন অলঙ্কারগুলোকে রাখবো যে, কারণ পুরো দিনে যখন আমরা কথা বলি, সন্ধেবেলা কিন্তু আমরা মর্নিংয়ে রেওয়াজের যে প্রবলেমটা ফেস করি সেটা কিন্তু ইভিনিং রেওয়াজে অতটা করি না, কারণ আমরা পুরো দিনে যে কথা বলা এ করা, তাতে আমাদের গলাটা অনেকটা রানিং হয়ে যায়, যার জন্য অতটা প্রবলেম হয় না। তাহলে বোঝা গেল যে কিভাবে আপনারা রেওয়াজ করবেন, তাহলে আপনাদের গলা প্রোটেক্ট থাকবে অথচ গলাটা সুন্দর তৈরি হবে। তাহলে আশা করব যে আমার এই আজকের রেওয়াজের টিপসটা আপনাদেরকে অনেকটা হেল্প করবে রেওয়াজ করবার জন্য। যদি কিছু এই ধরনের বা আরও কিছু আপনাদের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর শেয়ার করুন। যদি আমার চ্যানেলে প্রথমবার আসছেন বা ভিডিওটি দেখছেন তাহলে সাবস্ক্রাইব না করে চলে যাবেন না, এই অনুরোধটা আপনাদের কাছে রইল। প্লিজ আমার চ্যানেলটাকে তাহলে সাবস্ক্রাইব করে রাখুন। বিভিন্ন ধরনের টিপস বা সঙ্গীতের বেসিক নলেজ সেগুলোকে ডেভেলপ করতে কিন্তু আপনাদেরকে সাহায্য করবে আমার ভিডিওগুলো। তাই অনুরোধ রইল সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনারা যদি সাবস্ক্রাইব করেন বা লাইক করেন তাতে কিন্তু অনেকটা এনকারেজিং হয়, মনের মধ্যে অনেকটা পজিটিভনেস বেড়ে যায়, তাতে কিন্তু পরবর্তী ভিডিওগুলো আরও এফেক্টিভ ভিডিও তৈরি করা যায়। আজকের ক্লাসটি এত পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের ক্লাসে। ধন্যবাদ।